সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন ভুঁইয়া। আমি তোমাদের আজকে একটা খুব সহজ নিয়মে সমাস শেখাবো। সহজ নিয়ম যে আসলে আমরা যেখানে গিয়েছি, যেদিকে যাই না কেন, সমাস যখন শিখতে চাই তখন সকল টিচার একটা কথা বলে যে সমাস শিখতে লাগে 6 মাস, তাই না? আজকে আমরা ওইটা দেখব না। আমরা আজকে একেবারে খুব সহজে সমাসটা শিখতে পারবো। এই টেকনিকটা আজকে দেখব। আজকে অল্প কিছু সময় থাকবা এবং আজকে সমাসের A to Z শিখে তারপরে যাবা। দেখো, সমাস যদি যখন তুমি শিখতে চাও তখন প্রথমেই কিন্তু তোমাকে দেখতে হবে একটা শব্দ দেয়া থাকবে। একটা শব্দ দেওয়া থাকে না? ওই শব্দের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে সমাস আইডেন্টিফাই করতে হয়। এখন যদি তুমি এই শব্দটা দেখেই যদি দেখার সাথে সাথে যদি বুঝতে পারো যে এটা এই সমাস, তাহলে আর কিন্তু কোনো সমস্যা হয় না। তাহলে প্রথমে আমরা চলে যাই, দেখো যে একটা সমাসের এটা হচ্ছে একটা বেসিক পার্ট, তাই না? আমরা সবাই জানি কিন্তু এটা, যেমন ব্যাস বাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে। অর্থাৎ আমাদের আজকে টোটাল টেকনিক হচ্ছে এই সমস্ত পদটা দেখব এবং সমাস নির্ণয় করে ফেলবো। কিভাবে? তাহলে দেখো এই সমস্ত পদটাকে যখন ভাঙবা তখন তুমি পাবে এমন সিংহ চিহ্নিত যে আসন, এটাকে বলা হয় ব্যাস বাক্য। এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা মধ্যপদ, একটা হচ্ছে পরপদ। আর টোটাল এইগুলাকে বলা হয় সমসমান পদ। এটা হচ্ছে সমাসের একটা বেসিক পার্ট। এটা জাস্ট একটা বেসিক। আমরা নেক্সট চলে যাই। দেখো, অর্থাৎ একটা ছক, এই ছকটার উপরে ডিপেন্ড করে আজকে আমরা সমাস শিখে যাব। দেখো, আমি প্রথমে বললাম দ্বন্দ্ব সমাস। দেখো, একটা পদ বলেছি যেটাকে বলা হয় উভয় পদ। দেখো, এখানে আছে পূর্বপদ আর পরপদ। এই পূর্বপদ আর পরপদ মিলেই কিন্তু সমস্ত পদ। দেখো, এই পূর্বপদ, তাহলে দ্বন্দ্ব সমাসে বলতেছে উভয় পদ প্রধান, কর্মধারয় সমাসে পরপদ প্রধান, তৎপুরুষে পরপদ প্রধান, বহুব্রীহিতে তৃতীয় পদ প্রধান, দ্বিগুতে পরপদ, অব্যয়ীতে পূর্বপদ আর প্রাদিতে পরপদ। যদি আমি এখানে আইডেন্টিফাই করি তোমাদেরকে বোঝানোর জন্য, দেখো এখানে একটা আছে শুধু পরপদ প্রধান। কয়টাতে? পরপদ প্রধান আছে এই 4টাতে। আর বাকিগুলা দেখো পূর্বপদ, তৃতীয় পদ আর উভয় পদ। তাহলে আমি যদি এই পরপদগুলাকে একটা অংশে ভাগ করে ফেলতে পারি এবং বাকিগুলাকে একটা অংশ ভাগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি দুইটা অংশ পেয়ে যাচ্ছি। দুইটা অংশ পাচ্ছি না? দেখো, এখানে বলতেছি দ্বন্দ্বস্থে উভয় পদ, এখানে বহুব্রীহিতে তৃতীয় পদ আর অব্যয়ীতে পূর্বপদ, অব্যয়ীভাবে। তাহলে এখন চলে আসো, দেখো বলতেছে দ্বন্দ্ব উভয় পদ প্রধান, বহুব্রীহি তৃতীয় পদ প্রধান, অব্যয়ীভাব পূর্বপদ প্রধান। বলতেছে কর্মধারায় তৎপুরুষ দ্বিগুপ্রাদি, এটাকে বলতেছে পরপদ প্রধান। তাহলে এই 4টাকে আমরা একটা অংশ করব আর এই 3টাকে আমরা একটা অংশ করব। তাহলে আমাদের শেষ হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ সমস্ত পদটা দেখতেছি, দেখে আমরা সমাস নির্ণয় করতেছি। দেখো, তাহলে আমি এই 3টাকে একটা অংশ করে ফেলেছি। দ্বন্দ্বতে বলেছি উভয় পদ প্রধান, আমি বলেছি উভয় পদ প্রধান না, তৃতীয় পদ প্রধান। এখানে বলেছি হচ্ছে কি পদ প্রধান? পূর্ব পদ প্রধান। এটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে আসো আমরা প্রথমে এখন ভাগ করে ফেলি, 3টাকে আমরা একটা অংশ ভাগ করি। যেমন আমি সবসময় মনে রাখবা, দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস একটা অপরের বিপরীত সমাস। এটা কখনো এক হয় না, ঠিক আছে? কারণ দ্বন্দ্ব সমাসে বলেছে দেখো উভয় পদ প্রধান, আর বহুব্রীহি সমাসে বলতেছে উভয় পদ প্রধান না, তৃতীয় পদ প্রধান, তাই না? তাহলে আসো আমরা একটু ক্লাসিফিকেশনে যাই। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি সমাস। বহুব্রীহির বিপরীত সমাস দ্বন্দ্ব সমাস, অর্থাৎ একে অপরের বিপরীত। ভালো করে দেখো, যখন আমি বলতেছি দ্বন্দ্ব সমাস, পূর্ব ও পর উভয় পদের অর্থই প্রধান হচ্ছে। এখানে বলতেছে পূর্ব ও পর উভয় পদের অর্থ না নিয়ে তৃতীয় কোনো পদ অর্থ প্রধান হচ্ছে, মানে 3 নাম্বার কোন অর্থকে তুমি প্রধান করবা। আর এখানে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রধান হচ্ছে। কিভাবে? ভালো করে দেখো, আমি বলতেছি ঝড় বৃষ্টি, আমি বলি হাট বাজার, আমি যদি বলি হাত পা, আমি যদি বলি মনে করো চা বিস্কুট, যে শব্দগুলোর দিকে তুমি যদি তাকাও তাহলে ভালো করে দেখো, ঝড় বৃষ্টি, আমি যদি তোমাকে এখন বলি, একজন আসলা, তুমি আমার কাছে এসে বললা যে ভাইয়া বাইরে ঝড় হচ্ছে, তার মানে কি শুধু ঝড় হচ্ছে নাকি সাথে বৃষ্টি ফ্রি? বৃষ্টি কি ফ্রি হচ্ছে? না, শুধু ঝড় হচ্ছে। পরে কি বলতেছে, একজন এসে বলতেছে বৃষ্টি হচ্ছে, তার মানে শুধু বৃষ্টি হচ্ছে। একজন এসে আমাকে বলতেছে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি সেখানে দুইটা জিনিসই হচ্ছে, ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে। মনে করো তোমার বাড়িতে গেলাম, তুমি আমাকে চা খাইতে দিলা, তোমার বাড়িতে শুধু চা দিলা, যখন বলবে চা বিস্কুট খাইতে দাও, তার মানে কি চা আলাদা জিনিস, বিস্কিট আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস এবং দুইটার অর্থ আলাদা আলাদাভাবে প্রধান হচ্ছে। এই জন্য বলতেছে দ্বন্দ্ব সমাস এমন একটা জিনিস যার পূর্বপদ পরপদ দুইটাই প্রধান।
যার পূর্বপদ প্রধান পরপদ প্রধান। তুমি যদি দেখো এখানে ঝড় বৃষ্টি, তার মানে ঝড়ও প্রধান বৃষ্টিও প্রধান, একটা অপরে টোটালি আলাদা অর্থ, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট না। এবার আসো দেখো হাট বাজার। এই হাট বাজার বলতে কি বোঝাচ্ছে? হাটের অর্থও প্রধান, বাজারের অর্থও প্রধান, আলাদা আলাদা অংশ অর্থ প্রধান। অর্থাৎ পূর্বপদ প্রধান হচ্ছে, পরপদ প্রধান হচ্ছে। এখন তুমি হয়তো বা বুঝতে পারতেছো না যে ভাই প্রধান অপ্রধান কিভাবে বুঝতেছি। দেখো আমি যদি তোমাকে এখন একটা কথা বলি, যেমন আমি যদি বলি ঘি ভাত, একটা শব্দ বললাম তোমাকে ঘি ভাত, তাই না? এখানে ভালো করে দেখো, এই ঘি হচ্ছে পূর্বপদ, ভাত হচ্ছে পরপদ। ঘি কি আলাদাভাবে প্রধান, ভাত কি আলাদাভাবে প্রধান, এমন কোন অর্থ প্রকাশ করতেছে? ভালো করে দেখো, ঘি ভাত বলতে একটা প্লেটের ভেতরে ভাত এর সাথে ঘি মিক্সড করা, তাই না? অর্থাৎ ভাতের সাথে ঘি মিক্সড করা, অর্থাৎ ভাত এখানে প্রধান। এখন বলতেছে ঘি ভাতের জায়গায় আমি দিলাম এখানে দুধ দিলাম, তাহলে কি হয়ে গেল বলো তো? দুধ ভাত। অর্থাৎ ভাতের সাথে দুধকে মিক্সড করতেছে, অর্থাৎ এটা একটা অপরের সাথে খুবই ডিপেন্ডেন্ট। একটাকে বাদ দিয়ে তুমি আর একটাকে নিতে পারবা না। যেমন ঘিকে বাদ দিয়ে ভাতকেও নিতে পারবা না, দুধকে বাদ দিয়ে ভাতকেও নিতে পারবা না। অর্থাৎ ভাত নিতে গেলে দুধকে নিতে হচ্ছে, অর্থাৎ এই ভাতকে মিক্সড করতেছি বিভিন্ন জিনিস দিয়ে, এই জন্য ভাত আমাকে এখানে প্রধান হচ্ছে, পরপদ। অর্থাৎ এখানে কিন্তু এখানে দেখো ঝড়ের সাথে কি বৃষ্টির এমন মিক্সিং কিছু করতেছো না, অর্থাৎ এটা টোটালি কি হচ্ছে? আলাদা আলাদা অর্থ প্রধান হচ্ছে। এবার আসো বলতেছে এখানে এই পূর্বপদ পরপদ কোনো অর্থই প্রদান করতেছে না, তৃতীয় একটা অর্থ প্রদান করতেছে, তাই না? এখন আসো যদি আমি একটা শব্দ বলি যেমন গায়ে হলুদ, ভালো করে দেখো এখানে কি বলতেছে? গা বলতে এমন একটা জিনিস, হলুদ বলতে এমন একটা জিনিস, আলাদা আলাদা অর্থ, দুইটা আলাদা আলাদা জিনিস না, দুইটা আলাদা জিনিস না, দুইটা মিলে একটা জিনিস, কিন্তু সেটা দ্বারা আবার একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। ভালো করে দেখো এখন বলতেছে কি হচ্ছে, যেমন গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠানকে বোঝায়, যেমন মানে গা এবং হলুদ কোনোটার অর্থ না বুঝে অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। হাতে খড়ি, ভালো করে দেখো হাত বা খড়ি কোনোটার অর্থ বোঝাচ্ছে না, এখানে প্রাথমিক জ্ঞানকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা হাতে খড়ি বলতে একটা অনুষ্ঠানকে বোঝায়। অর্থাৎ একটা বাচ্চাকে যখন শিক্ষা দেওয়ার জন্য একটা স্লেটের উপরে যেমন ওই পেন্সিল দিয়ে লেখা হতো, প্রথম যে শিক্ষাটা দেওয়া হয় তার জন্য একটা হাতে খড়ি, একটা অনুষ্ঠান হতো আগে, ওটার কথা বলতেছে। যেমন আমি যদি একটা শব্দ বলি যেমন হাতে খড়ি গায়ে হলুদ, আমি একটা শব্দ আরো একটা শব্দ বললাম, মনে করো 80-20। 80-20, 80-20-এর দিকে তুমি যদি তাকাও, 80 মানে কি দাঁত, 20 মানে কি বিষ, দাঁতে বিষ, দাঁতে বিষ তো যে কোনো কিছুর হইতে পারে দাঁতে বিষ, কিন্তু 80-20 বলতে কাকে বোঝাচ্ছে? এই যে সাপকে বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ এইটাকে বোঝাচ্ছে হচ্ছে তোমার 80-20 বলতে সাপ। আমার কথা ক্লিয়ার? এই জন্য বলতেছে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বোঝায়া তৃতীয় একটা অর্থ যখন প্রধান হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। আর দ্বন্দ্ব সমাসে বলতেছে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রধান, ঠিক আছে? দুইটার অর্থই প্রধান হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নেক্সট আমরা চলে যাই, দেখো অব্যয়ীভাব সমাস। যদি দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস বুঝে যাও, নেক্সট আমরা চলে আসতেছে অব্যয়ীভাব সমাস। ভালো করে দেখো বলতেছে এমন একটা সমাস আছে, তো আমাদের যত সমাস পড়বো সেই সমাসের মধ্যে অব্যয়ীভাব সমাস হচ্ছে এমন একটা সমাস যার পূর্ব পদে বসে পরপদের অর্থটাকে পরিবর্তন করতে পারে, এই একটা সমাস। তাছাড়া কোনো সমাস নাই যে পূর্বপদে বসবে, বসে পরপদের অর্থ পরিবর্তন করবে। অর্থাৎ তুমি যদি দেখো একটা পরপদ আছে, যেমন আমি যদি বলি একটা শব্দ আমিষ, ভালো করে তাকাও, আমিষ, আমিষ মানে কি বলতেছে? আমিষ মানে বলতেছে যে দুধ, মাংস, ডিম এইগুলাকে বলতেছি কি আমরা আমিষ বলতেছি না, একটা খাবারকে বলতেছি। ভালো করে দেখো যখন আমি একটা শব্দ লিখলাম নিরামিষ, এই নিরামিষ যখন আমি লিখতেছি ভালো করে দেখো কি হচ্ছে? এই নিরামিষ অর্থাৎ নির যখন ব্যবহার করতেছি এই আমিষের অর্থটাকে কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? নিরামিষ বলতে কাকে বোঝাচ্ছে? যেখানে মাছ, মাংস, দুধ, ডিম কিচ্ছু নাই, সবজি জাতীয় অন্য কিছু, যাতে আমিষ বাদে অন্য কিছু। তার মানে এই আমিষের একটা অর্থ ছিল, সে আমিষের অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে কে বসার সাথে সাথে? নির বসার সাথে সাথে। অর্থাৎ এই জন্য অব্যয়ীভাব সমাস হচ্ছে এমন একটা সমাস যে পূর্ব পদে কোনো কিছু বসবে, বসার পরে পরপদের অর্থ চেঞ্জ করবে। তাহলে আমার মনে হবে যখন একটা সমস্ত পদ তোমার সামনে আসবে, তুমি তার দুইটা অংশ করে ফেলবা, করার পরে যদি দেখো যে পরপদের অর্থটাকে চেঞ্জ করে ফেলতেছে পূর্ব পদ বসার সাথে সাথে, তাহলে মনে করবো ওটা অব্যয়ীভাব সমাস। একদম সহজ হিসাব। দেখো দ্বন্দ্ব সমাসে বলেছি দুইটা পদই প্রধান, আলাদা আলাদাভাবে অর্থ প্রদান করতেছে। এখানে বলতেছে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝায়া তৃতীয় একটা অর্থ প্রদান করতেছে।
তাই না? এটাকে বলা হচ্ছে কি বহুব্রীহি সমাস। এবং বলতেছে অব্যয়ীভাব সমাসটা হচ্ছে এমন একটা সমাস যে সমাসটা শুধু আমি দেখবো একটা শব্দকে ভাঙবো, সমস্ত পদটাকে ভাঙার পরে যদি দেখি যে পূর্বপদ পরপদ আলাদা আলাদা এবং পরপদের একটা অর্থ ছিল, পূর্বপদ বসার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি যদি তোমাকে একটা শব্দ বলি জেলা, ভালো করে দেখো, যদি একটা শব্দ বলি জেলা, জেলা মানে কি একটু বৃহৎ অংশ, তাই না? বৃহৎ অংশকে বোঝাচ্ছি না? যখন এই জেলার আগে আমি যদি এখন একটা শব্দ বলি উপজেলা, ভালো করে দেখো, এখন যদি বলি একটা শব্দ উপজেলা, তাহলে এই যে উপজেলা কি জেলা বড় না উপজেলা বড়? অবশ্যই জেলা বড়, উপজেলা ছোট। তাহলে যখনই দেখো জেলার একটা অর্থ আছে, যখনই আমি উপবসায় ফেলতেছি তখন এই বড় জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ার কার বেশি, জেলার না উপর? কার পাওয়ার বেশি? উপর পাওয়ার বেশি না? এই উপ বসার সাথে সাথে জেলার অর্থটা পরিবর্তন হয়ে গেল। জেলা ছিল বড়, উপ হয়ে গেল, বসার সাথে সাথে হয়ে গেল ছোট। আমার কথা ক্লিয়ার? এই জন্য এটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। তাহলে আমি একটা জিনিস শিখলাম, দ্বন্দ্ব সমাস দুইটা পদের অর্থ প্রধান, বহুব্রীহি সমাস দুইটা পদ নিবে না, ওই তৃতীয় একটা অর্থ নিবে, এই জন্য এটাকে বলা হবে বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব সমাস এমন একটা সমাস যেটা পূর্ব পদে বসে পরপদের অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে এবং টোটাল নতুন একটা অর্থ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ বড় জিনিস ছোট করতেছে, ছোট জিনিস বড় করতেছে, এমন আর কি। এটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। যেমন যেমন যদি বলি উপজেলা, এখানে উপজেলা জেলা নয়, জেলার ক্ষুদ্র একটা অংশ, এটাকে বোঝাচ্ছি। অর্থাৎ ঠিক পূর্ব পদের প্রধান পদের প্রাধান্যতা বেশি আসতেছে। যেমন উপগ্রহ, উপনদী, আমিষের অভাব, নিরামিষ, হ্যাঁ, এমন একটা অর্থ প্রদান করতেছে। যত উদাহরণ তুমি দেখো না কেন, প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই অব্যয়ীভাব সমাসকে দেখবা যে এমন হচ্ছে। নেক্সট চলে আসো, তাহলে এই তিনটা সমাস আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। কিন্তু এই যে যখন এই ছকটার দিকে দেখি আমরা, দেখো এখানে বলেছিলাম আমরা উভয় পদ প্রধান দ্বন্দ্ব, তৃতীয় পদ প্রধান বহুব্রীহি, আর বলেছিলাম পূর্ব পদ প্রধান অব্যয়ীভাব, তাই না? এখন কিন্তু বাকি আছে কি দেখো তো, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, প্রাদি সমাস। অর্থাৎ আমাদের নেক্সট চারটা সমাস আছে যার চারটার অর্থই প্রধান, অর্থাৎ পরপদ প্রধান, অর্থ প্রধান হচ্ছে চারটা সমাসেরই পরপদ অর্থ প্রধান। কিভাবে তাহলে এটাকে আইডেন্টিফাই করব যে এই যদি একটা সমাসের চারটারই পরপদ অর্থ প্রধান হয়ে যায় তাহলে এটা আইডেন্টিফাই করা কঠিন না? দেখো কঠিন জিনিস সহজের কিছু টেকনিক আছে। যেমন আমি যদি বলি কর্মধারয় সমাসেও পরপদ প্রধান, ঠিক আছে, তৎপুরুষেরও পরপদ প্রধান, দ্বিগুরও পরপদ প্রধান, প্রাদিরও পরপদ প্রধান। কিন্তু একটা সমাস যখনই দেখবা পরপদ প্রধান হয়ে গেছে, তার মানে সে সমাসটা চার রকমের যে কোনো একটা হইতে পারে। তুমি যদি একটা সমস্ত পদ দেখলা বা একটা সমস্ত পদে দেখলা, যদি তুমি পূর্বপদ পরপদ আলাদা করে দেখলা যে পরপদ প্রধান হয়ে যাচ্ছে, তার মানে ওখানে কয় রকমের সমাস হইতে পারে? চার রকমের সমাস হইতে পারে। কয় রকমের সমাস হইতে পারে? চার রকমের সমাস হইতে পারে। এই চার রকমের সমাসের আমরা তাহলে বুঝবো কিভাবে কোনটা কোন সমাস? একদম সহজ, উপসর্গ থাকলে সেটাকে কি বলবো? প্রাদি সমাস। আমার উপসর্গ থাকলেই সেটাকে প্রাদি সমাস চিনবো। এখন আমরা অনেকেই আছে যে ভাই উপসর্গটা কিভাবে আইডেন্টিফাই করব? উপসর্গ কি আমরা জানি না। উপসর্গ হচ্ছে কি, হচ্ছে পূর্ব পদে বসবে, পরপদের অর্থ পরিবর্তন করবে, এটাকে আমরা উপসর্গ বলি। উপসর্গের নিজের কোনো অর্থ নাই, এটা আমরা চিনি না। যেমন এখন যদি উপসর্গ করতে হয় তাহলে কি উপসর্গ কি তুমি আলাদাভাবে মুখস্থ করবা? ওই যে অঘাতনার আনা বিতিউন কতকুনি পাতি বিভররাম শশা সোহা, এগুলা কি মুখস্থ করবা? করার দরকার নেই। যে সমস্ত পদটাকে তুমি দেখবা যে একটা সমস্ত পদ আছে এবং এই সমস্ত পদটাকে যদি তুমি ভাঙার পরে দেখো যদি পূর্ব পদের অর্থ নাই, তখন সেটাকে কি বলবা? সেটা হচ্ছে প্রাদি সমাস। আমি যদি তোমাকে এখন চারটা উদাহরণ দিই তাহলে ভালো করে দেখলেই বুঝতে পারবা, তুমি বুঝে যাবা কোনটা প্রাদি সমাস। যেমন আমি যদি বলি এখানে বললাম, মনে করো ঘিভাত, একটা শব্দ বললাম ঘিভাত, একটা শব্দ বললাম আমি যদি বলি একটা শব্দ হচ্ছে, আমি যদি বলি তেপান্তর, একটা আমি শব্দ যদি বলি হচ্ছে রথ দেখা, আবার আমি যদি একটা শব্দ বললাম, মনে করো এই পাশে দিলাম, মনে করো প্রভাত, আমি এই চারটা শব্দ তোমাকে দিলাম। এই চারটা শব্দের ভেতর থেকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি বলেছি ঘি ভাত, আমি বলেছি সমস্ত পদ পাওয়ার সাথে সাথে তোমাকে কি করতে হবে? পূর্বপদ পরপদ আলাদা করে ফেলতে হবে। তুমি আলাদা করো, ভাত, ঘি, তে পান্তর, তাই না? রথ দেখা, প্রভাত,
আমি একটা সমস্ত পদের দুইটা অংশ আলাদা করে ফেলেছি, একটা পূর্বপদ একটা পরপদ। ভালো করে দেখো, ঘি মানে ঘি, এর অর্থ আছে তারপর তে মানে কি তিন, তিনের অর্থ আছে রথ, রথ মানে রথ মেলা, এটার অর্থ আছে। প্রোর কি কোনো অর্থ আছে? প্রোর কি কোনো অর্থ তুমি পাচ্ছ? প্রোর কি কিন্তু কোনো অর্থ পাচ্ছ না, সুতরাং এটা প্রাদি সমাস। কারণ আমরা কি জানি যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, একটা অর্থের বোধক শব্দের পূর্বে বসে। তাহলে দেখো ভাতের অর্থ আছে, প্রোর অর্থ নাই, সুতরাং এটা প্রাদি সমাস। আমি যখন দেখব একটা সমাসের পরপদ প্রধান, ভালো করে লক্ষ্য করো, একটা সমাসের পরপদ প্রধান, সমস্ত পদের পরপদ প্রধান কিন্তু পূর্বপদের অর্থ নাই, তাহলে চোখ বুঝে ওইটা প্রাদি সমাস, তোমাকে আর কোনো কিছু দেখতে হবে না। এবার আসো, আমি বলেছি দ্বিগু সমাস, অর্থাৎ পরপদ প্রথমে প্রধান হচ্ছে কিন্তু ওই সমাসের পূর্বে আবার সংখ্যা আছে, তাহলে সেটা দ্বিগু সমাস। দেখো তেপান্তর, প্রান্তরের আগে তে মানে কি তিন, এই তিন একটা কি সংখ্যা না? তিন একটা কি সংখ্যা না? যদি সংখ্যা থাকে তাহলে সেটা কি সমাস হবে? দ্বিগু সমাস হবে। হিসাব ক্লিয়ার? তুমি দেখতেছো একটা সমাসের পরপদ প্রধান কিন্তু তার পূর্ব পদে সংখ্যা আছে, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস, তাই না? এটা আমরা দেখলাম। পরবর্তীতে দেখো, আমি বললাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে পূর্ব পদে বিভক্তি থাকে। আমরা তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশন দেখব কিছুক্ষণ পরে, আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে দ্বিগু সমাস নিয়ে তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে, তাহলে সংখ্যাবাচক বহুব্রী কাকে বলে, এটা নিয়েও আমরা পরবর্তীতে তোমাদের ক্লাসিফিকেশন দিচ্ছি, এখানেই ভিডিও শেষ পর্যন্ত দেখো। বলতেছে যে রথ দেখা, এখানে কিভাবে বুঝবো যে এইটা তোমার তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত করতে হয়। বিভক্তি কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশনে। শুধু মনে রাখো, এই যে ঘিকে ভাত, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে হতে থেকেছে, এই যে বিভক্তিগুলো যখন তোমার মাথায় থাকবে, মুখস্থ থাকবে, তখন তুমি যে কোনো পদের সাথে পূর্ব পদের সাথে যুক্ত করে যদি দেখো পরপদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারতেছো, তখনই সেটা বিভক্তিযুক্ত শব্দ হয়। তাহলে মনে রাখবা তৎপুরুষ সমাসে বিভক্তি থাকে। আরো একটা কথা বলি, দুইটা সমাস আছে যে দুইটা সমাসের পরপদে ক্রিয়া থাকতে হয়। যেমন 1% আছে প্রাদি সমাসে পরপদে ক্রিয়া থাকে, আর ম্যাক্সিমাম টাইমই হচ্ছে তৎপুরুষ সমাসের পরপদে ক্রিয়া থাকে। যেমন দেখা, এখানে একটা ক্রিয়া আছে না, অর্থাৎ এটা তৎপুরুষ সমাস। এটা 90% ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ হয়ে যায়। এটা তোমার একটা টেকনিক আর কি। যেমন আমি যদি বলি রথ দেখা, আমি যদি বলি বউ দেখা, আমি যদি বলি ঝাঁটা পেটা, একটা শব্দ যদি বলি, দেখো এই যে ঝাঁটা পেটা, এই ঝাঁটা পেটার মধ্যে দেখো পরবর্তীতে কি ক্রিয়া আছে না? এই ক্রিয়া থাকলে সেটাকে কি বলতে হয়? এটা তৎপুরুষ সমাস হয় 95% ক্ষেত্রে। আমরা যখন বিভক্তিটা ফুল কমপ্লিট করে ফেলবো তখন বুঝে যাবে এটা তৎপুরুষ সমাস। দেখো এখন ঘি ভাত, আমার এই ঘি ভাত, এই ঘির সাথে কি কোনো আমি বিভক্তি যুক্ত করতে পারতেছি না। ঘি কি একটা সংখ্যা? না। ঘির সাথে কি একটা উপসর্গ? না, কিন্তু পরপদ প্রধান, অর্থাৎ এটা কর্মধারয় সমাস। অর্থাৎ এক কথায় যেটা কর্মধারয় সমাস হচ্ছে ওই সমাসটা যে সমাসটার বিভক্তি যুক্ত করতে পারবা না, সংখ্যা যুক্ত করতে পারবা না, উপসর্গ যুক্ত করতে পারবা না, কিন্তু পরপদ প্রধান, সেটা কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাস বলতেছে পরপদ প্রধান কিন্তু আবার বিভক্তি আছে, তাহলে সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। বলতেছে দ্বিগু সমাস, পূর্ব পদে সংখ্যা থাকবে, উপসর্গ থাকবে পূর্ব পদে, তাহলে সেটা প্রাদি সমাস কিন্তু পরপদের অর্থ প্রধান। তাহলে আমি যদি তোমাকে, সমাস কিন্তু শিখে গেছো, সমাস কিন্তু শেষ, ভালো করে তাকাও, আমি তোমাকে প্রথম থেকে বলি। বলতেছে সমাস, কিছু কিছু সমাসের দুইটা পদই প্রধান, দ্বন্দ্ব সমাস পূর্বপদ পরপদ দুইটা প্রধান। দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রধান নয়, তৃতীয় অর্থ প্রধান। বলতেছে পূর্বপদ প্রধান শুধুমাত্র একটা সমাসে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং পূর্বপদে বসে পরপদের অর্থটাকে পরিবর্তন করে দেয়। চারটা সমাস আছে, সব পরপদ প্রধান। পরপদ প্রধান চারটা সমাস, কিন্তু এই চারটা সমাসের ভেতরে একটাই যদি উপসর্গ থাকে, উপসর্গ কাকে বলা হয়? যার অর্থ নাই। একটা সমস্ত পদকে ভাঙার পরে যদি দেখো পূর্ব পদে অর্থ নাই, তাহলে সেটা প্রাদি সমাস, চোখ বুঝে। তারপরে দেখো এবং পরপদের অর্থ প্রধান হচ্ছে, বলতেছে একটা শব্দ, একটা সমস্ত পদকে ভাঙার পরে যদি দেখো যে পূর্ব পদে সংখ্যা আছে এবং পরপদের অর্থ প্রধান, চোখ বুঝে, সেটা দ্বিগু সমাস।
বলতেছে একটা সমস্ত পদ, যে সমস্ত পদের ভেতরে পরপদ প্রধান কিন্তু পূর্বপদের সাথে তুমি বিভক্তি যুক্ত করতে পারতেছো, সেটা তৎপুরুষ সমাস। কোনো কিছুই যুক্ত করতে পারতেছো না আমার ভাইয়া, কোনো কিছুই আমি যুক্ত করতে পারলাম না এখানে, তাহলে এটা কি করা হয়? চোখ বুঝে সেটা কর্মধারয় সমাস। পরপদ প্রধান আছে কিন্তু আমি কোনো কিছুই যুক্ত করতে পারতেছি না, আমি উপসর্গও যুক্ত করতে পারতেছি না, আমি সংখ্যাও হচ্ছে না ভাইয়া, তাহলে আমি হচ্ছে কি পূর্বপদে আমি বিভক্তিও দিতে পারতেছি না, চোখ বুঝে সেটা কর্মধারয় সমাস। কোনো হতাশার কিছু নাই। নেক্সট আমরা চলে যাই, দেখো এই যে উদাহরণটা আমি এখানে দিয়েছিলাম, সিংহাসন, এখানে সিংহ বলতে আসনকে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদ প্রধান, এইগুলার সবগুলারই পরপদ প্রধান। অর্থাৎ দেখো আসন যদি একটা শব্দ হয়, মনে করো আমার পরপদ প্রধানটাকে আমরা তো চিনতে পারি, তাই না? তোমাদের হয়তো বা এখানে বলতেছে ভাইয়া পরপদ প্রধান, পরপদ প্রধান আমি চিনবো কিভাবে পরপদ প্রধান? তোমার মনে এই প্রশ্নটা হইতে পারে। খুব সহজ হিসাব, দেখো আমি যদি বলি এখানে একটা শব্দ বলেছি সিংহাসন, তার মানে এইটা মনে করো একটা আসন, তাই তো? এই আসনে যখন তুমি বসবা, এই আসনটা কেমন হচ্ছে? সিংহের মতো, এই জন্য এটা হচ্ছে সিংহাসন। এখন তুমি কি আসনটাকে চেঞ্জ করতে পারবা? পূর্বপদ পরপদের মধ্যে আসনটাকে কি তুমি চেঞ্জ করতে পারবা? আসনটাকে চেঞ্জ করতে পারবা না, কিন্তু এই আসনের বৈশিষ্ট্যটাকে তুমি চেঞ্জ করতে পারবা। যেমন সিংহাসন ছিল, এখন এটাকে গাধা আসনও করতে পারবা। আসনটাকে ঠিক রেখে বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করতে পারতেছে, এই জন্য আসন আমার প্রধান, আসন আছে পরপদে, এই জন্য এটা পরপদ প্রধান। ভালো করে দেখো ঘর, এই ঘরটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। এই ঘরটাকে কি তুমি চেঞ্জ করতে পারবা? ঘরটাকে তুমি কোনোদিন চেঞ্জ করতে পারবা না, কিন্তু ঘরের বৈশিষ্ট্যটাকে তুমি চেঞ্জ করতে পারবা। যেমন রান্নাঘরের জায়গায় শোবার ঘর দিতে পারো, দিতে পারো না? এই দেখো এই রান্না ঘরটাকে আমি চেঞ্জ করতে পারিনি, ঘরটাকে আমার ঠিক রাখতে হচ্ছে। যদি ঘর চেঞ্জ না করতে পারি তাহলে তো হচ্ছে না, পূর্বপদ দ্বারা আমার কমপ্লিট হচ্ছে না, এই জন্য এইটা ঘরের বৈশিষ্ট্য রান্না, এই জন্য এটা পরপদ প্রধান। দেখো ভাত, ভাত শব্দের অর্থ কি? ভাত শব্দের অর্থ যে খাবার ভাত না, ভাত মানে আলো। অর্থাৎ ভালো করে দেখো ভাতটা কেমন, মানে প্রকৃষ্ট ভালো আলো, এটা বোঝাচ্ছে। অর্থাৎ আলোটাকেই আমার প্রধান। এখন আলোটাকে খারাপও হইতে পারে, তাই না? খারাপ আলো, এটা প্রকৃষ্ট মানে ভালো আলো, অর্থাৎ আলোকে কেন্দ্র করেই আমার এখানে পূর্বপদে একটা কিছু বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হবে হচ্ছে পরপদ প্রধান। ভালো করে দেখো রাস্তা, এই রাস্তাটাকে কেন্দ্র করেই আমার কি আসতেছে? আগের পূর্বপদের অর্থ চেঞ্জ হচ্ছে, তাই না? এই চোয়ের জায়গায় তুমি পঞ্চও দিতে পারো, 10 রাস্তাও দিতে পারো, অর্থাৎ রাস্তাকে কেন্দ্র করে আমার পূর্বপদ তৈরি হয়েছে, এই জন্য আমার এটার পরপদ প্রধান। অর্থাৎ এইগুলো সব পরপদ প্রধান, এই চারটারই পরপদ প্রধান। তাহলে এটা যদি তুমি ভাঙো তাহলে বুঝতে পারতেছো এটার সাথে বিভক্তি যুক্ত হয়েছে, সুতরাং এটা হচ্ছে কি সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এই দেখো এখানে উপসর্গ বসাইছি, পূর্বপদে উপসর্গ, তাহলে এটা হয়ে গেছে প্রাদি সমাস। এই দেখো সংখ্যা বসাইছি, সুতরাং এটা হয়ে গেছে দীর্ঘ সমাস, দ্বিগু সমাস। আর এই যে সিংহাসন, এই সিংহাসনে কোনো কিছুই বসাইতে পারছি না, সুতরাং এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে, বা কর্মধারয় সমাস। নেক্সট আসো, আমরা এখান থেকে এবার খুঁজে বের করতে পারি কোনটা কোন সমাস, তাই না? দেখো এখানে আমি যদি বলি প্রভাত, প্রভাত বলতে এখানে একটা উপসর্গ, তাই এটি প্রাদি। চৌরাস্তা, এখানে চৌ বা চার একটা সংখ্যা, তাই এটা দ্বিগু। এখন আসো সিংহাসন এবং চা বাগান, এই দুইটা তোমরা নিজেরা করো, নিজেরা করে বলো তো কোনটা কোন সমাস হবে। ভালো করে দেখো, আমি বলেছি পরপদ প্রধান, এইগুলা সব পরপদ প্রধান, রাস্তা, আসন, বাগান সব করার পরপদ প্রধান। এখন এই দুইটার আমার ক্লাসিফিকেশন করতে হবে। এখন আসো, আমি যে কটা বিভক্তি জানি, তোমরা তো বিভক্তি জানোই, কে রে দ্বারা দিয়া কর্তৃক হতে থেকে চেয়ে, তাই না? র এর এ অন্তস্থ তে, হ্যাঁ, কে রে জন্য, এইগুলা যদি থাকে তাহলে সেটাকে বিভক্তি বলে। এখন আমার এই পূর্ব পদে এই বিভক্তিগুলা সব বসাবো, আর এই পূর্ব পদে সব বিভক্তিগুলা বসাবো। যদি বসায়া দেখি যে আমার মিলে যাচ্ছে তাহলে সেটা সে সময় ধরবো। যেমন আমি যদি বলি কে রে দিয়ে ধরি, দ্বিতীয় দ্বারা করি। আমি যদি বলি সিংহকে আসন, সম্ভব? সিংহকে কোনোদিন আসন হয়? আমি এবার আসো সিংহ দ্বারা আসন, সম্ভব? এটা দ্বারা দিয়া কর্তৃক, সিংহ কর্তৃক আসন হবে? এটা হবে না। তুমি যে বিভক্তিটা এখানে বসাও বিভক্তি হবে না। এবার আসো তো চা বাগান দ্বারা যদি করি, আমি যদি বলি চাকে বাগান, হচ্ছে না, কিন্তু যদি বলি চায়ের বাগান হচ্ছে, কিন্তু এ অন্তস্থ র, অর্থাৎ সপ্তমী তৎপুরুষ, অর্থাৎ হচ্ছে না, এটা চায়ের বাগান, চা বাগান এর যুক্ত করা হচ্ছে, সুতরাং এটা তৎপুরুষ সমাস, তাই না? এটা কি সমাস? তৎপুরুষ সমাস। আর যদি কিছুই যুক্ত করতে পারি না আমি এটাকে, তাই না? সুতরাং এটা হচ্ছে কর্মধারয় সমাস।
এটাকে কি বলবো? কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস অর্থাৎ সিংহাসন, চা বাগান হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা ক্লাসিফিকেশনে কিছুক্ষণ পরে দেখতেছি, লাস্ট পর্যন্ত থাকো। দেখো এই দুইটা সমাস খুঁজে বের করতে হবে কোনটা কোন সমাস, তৎপুরুষ না কর্মধারায়। এই কথাটাই আমি উপরে বলেছি, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিয়েছি। নেক্সট চলে দেখো, উপসর্গ থাকলে প্রাদি, বিভক্তি থাকলে তৎপুরুষ, সংখ্যা থাকলে দ্বিগু, কিছু না থাকলে কর্মধারায়। এই চারটা জিনিস মনে রাখলেই হবে। এইগুলার সব পরপদ প্রধান, এইগুলার সব কি প্রধান? পরপদ প্রধান, মনে থাকে জানি। নেক্সট চলে যাই আমরা একটু তাহলে নিজেরা সবকিছু যখন জেনে ফেলেছি, তাহলে আসো আমরা একটু প্র্যাকটিস করি যে আসলে হচ্ছে কিনা। এতক্ষণ যে করলাম তাহলে এটা হচ্ছে কিনা দেখি। ছেলে মেয়ে, দেখো ছেলে মেয়ে এটা কি পূর্বপদ পরপদ দুইটা কি প্রধান হচ্ছে না? ছেলে মেয়ে মানে কি আলাদা আলাদা অর্থ প্রকাশ করতেছে না? তাহলে এটা কি সমাস হবে? এটাকে বলতে হবে দ্বন্দ্ব সমাস, তাই না? এবার আসো স্বর্গ নরক, ঠিক একই রকম ভাবে স্বর্গ নরক দ্বন্দ্ব সমাস। আকাশ পাতাল দুইটা আলাদা আলাদা অর্থ প্রদান করতেছে, দ্বন্দ্ব সমাস। 717 ঠিক একই রকম ভাবে দ্বন্দ্ব সমাস। জিন পরি ঠিক একই রকম ভাবে দ্বন্দ্ব সমাস। বই পুস্তক আলাদা আলাদা অর্থ প্রকাশ করতেছে, দ্বন্দ্ব সমাস। এবার আসো জন্ম মৃত্যু, এটাও দ্বন্দ্ব সমাস, কেননা এটা কি বলতেছে? আলাদা আলাদা, জন্ম মৃত্যু, দ্বন্দ্ব সমাস। এবার আসো সাহিত্য সভা, দেখো সাহিত্য সভা কি সমাস হতে পারে? সাহিত্য সভার প্রধান কে আসলে অ্যাকচুয়ালি এখানে কে প্রধান? পূর্বপদ প্রধান না পরপদ প্রধান? এইটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, কারণ এটা আমি প্রথমেই দেখেছি পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রধান। এবার আসো সাহিত্য সভা, আমাকে দেখতে হবে যে কোনটা প্রধান হচ্ছে, সাহিত্য প্রধান হচ্ছে না সভা প্রধান হচ্ছে, তাই না? এখন আছো দুইটা অংশ আছে এখানে, সাহিত্য পূর্বপদ, সভা পরপদ। দেখো সভাই আমার প্রধান, কারণ সবার বিষয়বস্তু কি? সাহিত্য। আমার সবাই প্রধান, সবার বিষয়বস্তু হতে পারে রাজনৈতিক। তাহলে সভা না থাকলে তো তুমি এই যে এই সাহিত্য হচ্ছে না রাজনৈতিক হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে তুমি এটা বুঝবা না। সুতরাং এই সভাকে কেন্দ্র করেই আমার এই সাহিত্য চলে এসেছে। সুতরাং পরপদ প্রধান, পরপদ প্রধান হইলে কয়টা সমাস হইতে পারে? 4টা সমাস হইতে পারে। সাহিত্য কি উপসর্গ? বাদ, প্রাদি হচ্ছে না। সাহিত্য কি সংখ্যা? না, দ্বিগু হচ্ছে না। তাহলে দুইটা হইতে পারে, কর্মধারায় আর তৎপুরুষ। তৎপুরুষকে সাহিত্যকে সভা সম্ভব, সাহিত্য দ্বারা সম্ভব, সাহিত্য দ্বারা সভা সম্ভব? সম্ভব না। আমি যদি বলি সাহিত্য বিষয়ক সভা, মানে যে সভাটা হচ্ছে সেটা সাহিত্য বিষয় নিয়ে, সুতরাং এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এবার ঠিক রাখো, জলপাত্র ঠিক একই রকম ভাবে আমার পাত্রটাই ডিপেন্ড করতেছে, কারণ পাত্রটা না থাকলে তুমি জল রাখবা কিসে বা তরকারি রাখবা কিসে? পাত্রকে কেন্দ্র করে জলটা হয়েছে। সুতরাং এটা হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান হইলে এখানে দেখতে হবে পূর্বপদ, তাহলে 4টা সমাস হতে পারে আমার। যখনই দেখবো পরপদ প্রধান, ওখানে 4টা সমাস নিয়ে আসবো। জল কি কখনো উপসর্গ? না। জল কি এখানে কোনো সংখ্যা? তাও না। জল কি এখানে কোনো তোমার হচ্ছে বিভক্তি যুক্ত করতেছে? তাও না। সুতরাং আমি যদি বলি জল রাখার পাত্র, কর্মধারয় সমাস। ঠিক একই রকম ভাবে এটা কর্মধারয় সমাস। দেখো তুমি ঘর জামাই, জামাইকে আমার প্রধান, কারণ জামাই যদি না থাকে তাহলে ঘর দেয়া কি করবো নাকি? অর্থাৎ জামাই আমার রাখতে হবে এখানে। সুতরাং এইটা কি সমাস? এইটাও কর্মধারয় সমাস, কারণ এখানে কি থাকতেছে না? এখানে তোমার সংখ্যাও নাই, এখানে তোমার উপসর্গও নাই, এর সাথে কি করা যাচ্ছে না? বিভক্তিও যুক্ত করা যাচ্ছে না। সিঁদুর কৌটা ঠিক একই রকম ভাবে কৌটা প্রধান। এই কৌটাকে উপর ডিপেন্ড করে আমি সিঁদুর রাখতেছি, এখানে আমি মনে করো মশলার কৌটা, তাই না? এটাও করতে পারতেছি। সুতরাং এই কৌটা হচ্ছে আমার প্রধান। কৌটা প্রধান হইলে কি সমাস হইতে পারে? 4টা। তার মধ্যে এখানে আমি বিভক্তিও যুক্ত করতে পারবো না, এখানে আমি কি করতে পারবো না? সংখ্যাও নাই, উপসর্গও নাই। সুতরাং এটা কর্মধারায়। রথ দেখা, দেখো এটা অবশ্যই পরপদ প্রধান, তাই না? পরপদ প্রধান, পরপদ প্রধান হইলে 4টা হইতে পারে। এখন দেখো রথ তো সংখ্যাও না, রথ কি না, উপসর্গও না, তাহলে এখানে আমার কর্মধারায় হতে পারে, তৎপুরুষ হতে পারে। দেখো রথ কি মাঝখানে কোনো কিছু ঢুকাইতে পারতেছি বা কোনো কিছু করতে পারতেছি না, কিন্তু এর সাথে তুমি বিভক্তি যুক্ত করতে পারবা, যেমন রথকে দেখা, অর্থাৎ কে যুক্ত করতে পারলা না, এই যে রথকে দেখা, রথ দেখা। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলতে হবে তৎপুরুষ সমাস। মনে থাকবে তো? এটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। ঠিক একই রকম ভাবে মন গড়া, এই যে মন দিয়ে গড়া, তাই না? অর্থাৎ এটাও তৎপুরুষ।
তাই না? এটাও তৎপুরুষ। তুমি বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, আমি তৎপুরুষ, কারণ আমি বিভক্তি জানি। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত। বিড়াল ছানা, বিড়ালের ছানা, এটাও তৎপুরুষ সমাস। গাছ পাকা, গাছে পাকা, এটাও তৎপুরুষ সমাস। এই দেখো একটা শব্দ আছে 80-20। 80 মানে আমি আগেই বলেছি 80 মানে দাঁত, 20 মানে বিষ, দাঁত বিষ। এটা বিড়ালেরও দাঁতে বিষ থাকে, এটা কুকুরেরও দাঁতে বিষ থাকে, থাকে না? তাহলে এখানে দেখো পূর্বপদ বলতে দাঁত, বিষ বলতে বিষ। এই দাঁত বিষ কোনোটার অর্থ প্রকাশ করেছে এখানে না? 80-20 বলতে সাপকে বোঝাচ্ছে, অর্থাৎ এই যে 80-20 বলতে সাপকে বোঝালো, এই জন্য এটাকে কি বলতে হবে? এটাকে বলতে হবে হচ্ছে তোমার বহুব্রীহি সমাস, কারণ পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বোঝায়া তৃতীয় সাপকে প্রদান করেছে, সাপের অর্থ প্রদান হয়েছে, এই জন্য এটাকে কি বলতে হবে? এটাকে বলতে হবে বহুব্রীহি সমাস। নেক্সট চলে আসো এক চোখা। এক আর চোখ, এখানে এক চোখা বলতে কি বোঝাচ্ছে? এক চোখ বলতে তো অনেক কিছুই আছে, এই যে আমার এক চোখ এখানে দিলাম, এক চোখ যার আছে সেটাকে এক চোখ। কিন্তু এখানে এক চোখ বলতে কাকে বোঝাচ্ছে? এক চোখ বলতে পক্ষপাতিত্বকে বোঝাচ্ছে, যে কেউ কাউকে পক্ষপাতিত্ব যখন করতেছে তখন সেটাকে বলতেছে হচ্ছে পক্ষ, এক চোখা। মনে করো একটা অন্যায় কাজ করেছে কিন্তু সেই অন্যায়ের পক্ষ নিচ্ছে কারণ সে তার আত্মীয়, এই যে এটাকে বলা হয় এক চোখা। কিন্তু দেখো এক এবং চোখ কোনোটার অর্থ প্রধান না হয়ে ওই পক্ষপাতিত্বটাকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হবে বহুব্রীহি সমাস। তাও দশানন, দশ এবং আনন, দশ মানে দশ, আনন মানে মাথা। তাহলে 10 মাথা বলতে কোনো কিছুর হইতে পারে, যেমন আমার এখানে একটা কলমের 10টা মাথা থাকতে পারে, এটা কি দশানন হবে? দশানন বলতে কাকে বোঝাচ্ছে? রাবণকে বোঝাচ্ছে, সুতরাং এটা বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বোঝায়া তৃতীয় একটা অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটাকে কি বলতে হবে? এটাকে বলতে হবে বহুব্রীহি। শতাব্দী, ঠিক একই রকম ভাবে শতাব্দীর ক্ষেত্রে আসো। শতাব্দী কি পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বোঝায় তৃতীয় কোনো অর্থ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না কিন্তু, তাই না? অর্থাৎ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না যখন, তাহলে অবশ্যই এটা পরপদ প্রধান। পরপদ প্রধান যদি হয়, পূর্বপদের শত মানে 100 আছে, সুতরাং এটা দ্বিগু সমাস। আমি বলেছি পূর্বপদের সংখ্যা থাকলেই সেটা কি সমাস হয়? দ্বিগু সমাস, কিন্তু আবার পরপদের অর্থটাও প্রধান হতে হবে। চৌরাস্তা, ঠিক একই রকম ভাবে রাস্তাটা আমার প্রধান, চৌ অর্থাৎ এটা দ্বিগু সমাস। মাথা, তে, এটাও দ্বিগু সমাস। পশুরি, পশুরি মানে 5 সেরের সমাহার যেটাকে বলে সেটাকে বলা হয় পশুরি, সুতরাং এটাও দ্বিগু সমাস। এবার আসো, এই দেখো গড় মিল, এটা ছিল মিল। মিল বলতে কি বোঝায়? মিল বলতে বোঝায়, মনে করো এই দুইটা কালো জিনিস, দুইটা কালো কলম, মিল। যদি আর একটা নতুন কিছু চলে আসলো তাদেরকে এটাকে মিল বলতে পারবো না, এটা কি হয়ে গেছে? গড় মিল হয়ে গেছে। কে আসার সাথে সাথে গড় মিল হয়ে গেছে, এই গড় আসার সাথে সাথে, অর্থাৎ গড় আসার সাথে সাথে এই মিলের অর্থটাকে চেঞ্জ করে দিয়েছে। কে চেঞ্জ করে দিয়েছে? গড় চেঞ্জ করে দিয়েছে না? তাহলে কি হচ্ছে? এই বসার সাথে সাথে এর অর্থটা চেঞ্জ করে দিয়েছে, তাহলে প্রধানকে এই গড় প্রধান, কারণ এ এত পাওয়ারফুল যে পূর্বপদে বসে পরপদের অর্থটাকে চেঞ্জ করে দিয়েছে। একটা সমাসই আছে যেটা পূর্বপদে বসবে, বসে পরপদের অর্থ পরিবর্তন করবে, সেটাকে বলা হবে অব্যয়ীভাব সমাস, তাই না? অব্যয়ীভাব সমাস। তাহলে এখন দেখো এই যে গড় মিল হচ্ছে অব্যয়ীভাব সমাস। হা ভাত, হা ভাত মানে ভাতের অভাব, অর্থাৎ যে ভাত খাইতে পারে না, ভাত মানে ভাত, হা বসার সাথে সাথে অভাব হয়ে গেছে, সুতরাং এটাও অব্যয়ীভাব সমাস। এটাও কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমূল, মূল মানে কি? আমূল, যার মূল নাই, মূল ছিল আ বসার সাথে সাথে আমূল হয়ে গেছে, সুতরাং এটাও অব্যয়ীভাব সমাস। এইগুলা আমরা দেখতে পারি। ভাষা, উপভাষা, ভাষা বলতে সব কিছুকে বোঝায়, এটা সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, সব ভাষাকে বোঝাচ্ছে। কিন্তু দেখো যখনই আমি উপ বসাচ্ছি, এই ভাষার অর্থটা কি পরিবর্তন করে দিচ্ছে না? সুতরাং কে বেশি পাওয়ারফুল? উপ বেশি পাওয়ারফুল না? সুতরাং এটাকে বলা হবে কি? উপভাষা, এই জন্য এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। এই গ্রহর ক্ষেত্রে একই রকম ভাবে অব্যয়ীভাব সমাস, দিন দিন প্রতিদিন ঠিক একই রকম ভাবে অব্যয়ীভাব সমাস, উপজেলার ক্ষেত্রেও অব্যয়ীভাব সমাস। এবার আসো প্রবচন। আমি বলেছি পূর্ব পদে উপসর্গ থাকবে, তাই না? পূর্ব পদে উপসর্গ থাকবে কিন্তু পরপদের অর্থ প্রধান হবে, সেটাকে কি বলতে হবে? সেটাকে প্রাদি সমাস বলতে হবে। যেমন বচন, বচন মানে কথা, প্রবচন মানেও একই কথা, অর্থাৎ তাহলে কি এই বচনের অর্থটাকে পরিবর্তন করতে পারে নাই কিন্তু উপসর্গ বসে গেছে, এই জন্য এটাকে বলা হবে প্রাদি সমাস। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে পরিভ্রমণ প্রাদি সমাস, প্রভাত প্রাদি সমাস, প্রবাদ প্রাদি সমাস, একই জিনিস, অর্থাৎ এটার সাথে মিলে যায়। নেক্সট আসো, আমাদের সমাসের কিন্তু প্রথম থেকে যদি তুমি দেখো তাহলে সব কিন্তু শেষ,
সমাসের বেসিক পার্টটা শেষ। অর্থাৎ পূর্বপদ প্রধান যে হচ্ছে অব্যয়ভাব, দুইটা পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, তৃতীয় পদ প্রধান হচ্ছে বহুব্রীহি সমাস। বলতেছে দ্বিগু প্রাদি তৎপুরুষ কর্মধারায় এইগুলো আছে কি, এইগুলো হচ্ছে পরপদ প্রধান, তাই না? এর ভেতরে উপসর্গ থাকলে প্রাদি, সংখ্যা থাকলে দ্বিগু, এবং যদি তুমি মনে করো বিভক্তি তৎপুরুষ কোনো কিছু নাই, দ্বিধার কর্মধারয় সমাস। উদাহরণগুলো তুমি যদি দেখো একদম সহজ। এবার আসো নেক্সট আমরা কিছু ক্লাসিফিকেশনে যাই, কারণ এই ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। আমি বলেছি আজকে সমাসের A to Z সব কমপ্লিট করে দিব, তোমাদের কোনো কিছুই আর বাকি থাকবে না। এখানে আসো দেখো অলুক সমাস। অলুক সমাসটার দিকে যদি একটু ভালো করে তাকাও, অলুক হচ্ছে 3 প্রকার। অলুক সমাস 3 প্রকারের হয়। কয় প্রকারের হয়? 3 প্রকারের হয়। ভালো করে দেখো, একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। 3 প্রকারের অলুক সমাস আছে। প্রথমেই বলেছি অলুক দ্বন্দ্ব সমাস। বলতেছে অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে এমন একটা সমাস যে সব পদের সাথে বিভক্তি থাকে, অর্থাৎ পূর্ব পদেও বিভক্তি থাকে, পরপদেও বিভক্তি থাকে। অর্থাৎ পূর্ব পদে তুমি যে বিভক্তি ব্যবহার করবা, পরপদেও সেই বিভক্তি ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি, এই দেখো হাতে কলমে, একটা শব্দ বললাম কি হাতে কলমে, দেখো তো এখানে কি বিভক্তি ব্যবহার করা হচ্ছে, এটা পূর্ব পদ, এখানে এ বিভক্তি, কলম পদেও কলমেও এ বিভক্তি, অর্থাৎ এখানেও এ এখানেও এ। এই জন্য পূর্ব পদ পরপদ দুইটাতেই একই রকম বিভক্তি ব্যবহার করতে হবে। দেখো এখানে যদি বলি দেশে, অর্থাৎ দেশ ছিল এ এ, মাসে মাসে ভাতে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব, পূর্ব পদেও যে বিভক্তি, পরপদেও সে বিভক্তি। এবার আসো অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। কেবল পূর্ব পদে বিভক্তি থাকে, এদের দুইটারই পূর্ব পদে বিভক্তি আছে, আর কোথাও বিভক্তি যুক্ত করতে পারবা না। অর্থাৎ অলুক সমাসে আমরা এটাই জানি, অলুক সমাসে বিভক্তি যুক্ত থাকলেই সেটাকে অলুক সমাস বলে, এবং এটা যদি থাকে পূর্ব পদে পরপদে দুই পদেই বিভক্তি থাকে তাহলে সেটাকে অলুক দ্বন্দ্ব। যদি শুধু পূর্ব পদে থাকে তাহলে হয় সেটা অলুক তৎপুরুষ, না হলে সেটা কি অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি হইতে গেলে কি করতে হবে? তৃতীয় একটা অর্থ প্রধান হইতে হবে, তাহলে সেটাকে অলুক বহুব্রীহি বলবে। আর তৎপুরুষে কি অলুক বহুব্রীহি এমন কিছু থাকবে যে তৃতীয় অর্থ প্রকাশ করবে না? যেমন দেখো কেবল পূর্ব পদে থাকো, যেমন মায়ের দোয়া, সোনার বাংলা। তুমি যদি বলি মায়ের দোয়া, মায়ের দোয়া বলতে কি তৃতীয় কোনো অর্থ প্রকাশ হয়েছে? না। দেখো এখানে দেখো পরপদে কি কোনো একই বিভক্তি আছে? যখন একার আছে, এখানে কি এমন আছে? সুতরাং এটা দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব না, হয় হবে সেটা অলুক তৎপুরুষ, না হলে অলুক বহুব্রীহি। দেখো সোনার বাংলা, এখানে কি আছে? র, এটাও কি বাংলার র ব্যবহার করেছি? না, পূর্বপদ পরপদ আলাদা বিভক্তি, শুধু পূর্বপদে বিভক্তি। তাহলে মায়ের দোয়া দ্বারা তৃতীয় কোনো অর্থ প্রকাশ করতেছে না, সোনার বাংলা দ্বারা তৃতীয় কোনো অর্থ প্রকাশ করতেছে না। যদি তৃতীয় কোনো অর্থ প্রকাশ না করে তাহলে সেটাকে কি বলতে হবে? সেটাকে বলতে হবে অলুক তৎপুরুষ। হাতে কলমে গায়ে হলুদ, অর্থাৎ গায়ে হলুদ বলতে কি বোঝাচ্ছে? তৃতীয় একটা অর্থ প্রদান করতেছে, পূর্ব পদে বিভক্তি আছে এ, এই যে এ, পূর্ব পদে বিভক্তি, পূর্ব পদে বিভক্তি, কিন্তু কি করতেছে বলতো? তৃতীয় একটা অর্থ প্রধান হচ্ছে। গায়ে হলুদ বলতে কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। হাতে কলমে বলতে একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এই জন্য এটাকে কি বলতে হবে? অলুক বহুব্রীহি সমাস। আমার কথা কি বুঝতে পারছো? একদম সহজ হিসাব। নেক্সট আমরা চলে যাই বহুব্রীহি। আমরা অলুক শেষ, কিন্তু যত রকমের অলুক আছে সব শেষ। এবার আসো দেখো বহুব্রীহি সমাসের প্রকারভেদ। বহুব্রীহি সমাসের যে প্রকারভেদগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়েছি, খুব সহজ। সমাধিকরণে বিশেষণ এবং বিশেষ্য থাকবে, অর্থাৎ বিশেষণ থাকবে প্লাস বিশেষ্য থাকবে। যেমন খোশ এবং মেজাজ, দেখো কি বলতেছে? খোশ একটা বিশেষণ, মেজাজ হচ্ছে বিশেষ্য। বহু অনেক বিশেষণ, ব্রীহি হচ্ছে বিশেষ্য। যদি দেখো যে পূর্ব পদে বিশেষণ, পরপদে বিশেষ্য, তৃতীয় একটা অর্থ প্রধান, তখন সেটাকে বলবা সমানাধিকরণ। যেমন বহুব্রীহি বলতে বহু ধান আছে যার, কাকে বোঝাচ্ছে? একটা ধান আলা ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ বড় লোক কাউকে বোঝাচ্ছে, তাই না? নেক্সট আমি চলে যাই ব্যাধিকরণ। কোনো বিশেষণ থাকবে না, এখানে কোনো বিশেষণ নাই। যেমন 80-20, 80 মানে দাঁত, 20 মানে বিষ, এখানে দুইটাই বিশেষ্য, তাই না? 80-তে 20 জার মানে দাঁতে 20 জার, তাহলে এখানে দুইটাই বিশেষ্য বোঝাচ্ছে। সুতরাং এটাকে কি বলতে হবে? ব্যাধিকরণ। মধ্য পদলোপী মাঝের ব্যাখ্যামূলক অংশ লোপ পাবে, মাঝের ব্যাখ্যামূলক অংশটাকে লোপ পাওয়া দাও। যেমন হচ্ছে কি ময়ূরাক্ষী, অর্থাৎ কমলাক্ষ, অর্থাৎ এগুলার যখন আমার কি করতে হবে? ময়ূরের ন্যায় আক্ষী,
তাই না? অর্থাৎ ময়ূরের ন্যায় আক্ষিজাত, তাহলে কি হচ্ছে, মাঝখানের পদটা লোপ পাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি মধ্যপদলোপী হচ্ছে বহুব্রীহি সমাস। ব্যতিহার, দেখো একাধিক ব্যক্তির, শুধু ব্যক্তির মিলিত কাজ, এখানে ব্যক্তি থাকবে, অন্য কোনো কিছুই থাকবে না, ব্যক্তি যখনই থাকবে তখন সেটা ব্যতিহার। যেমন ব্যতিহার, যেমন কানাকানি, হাসাহাসি, ব্যক্তিরা হাসাহাসি করে, কানাকানি করে, অর্থাৎ কানে কানে যে কথা কানাকানি করে, সেটা কাকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। প্রত্যয়ন্ত বলতে সমস্ত পদের শেষে আ এ ও প্রত্যয় থাকবে, যেমন ঘর, মুখ, দো, টানা, অর্থাৎ দেখো ওকারের ও আর কি বলতেছে টানার আর এ, অর্থাৎ এই তিনটা যখনই আমি থাকবে কোনো শব্দের শেষে তখনই শুধু মনে করবা এটা প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। একদম সহজ না হিসাব? অর্থাৎ দুইটা বিশেষ্য থাকবে, একটা বিশেষ্য বিশেষণ, একটা বিশেষ্য ইন্ডিকেট করবে, ব্যক্তি বোঝাবে, মাঝের অংশ লোপ পাবে এবং কোনো শব্দের শেষে আয়ে ও থাকবে, সেটা প্রত্যয়ন্ত। শেষ কথা, একদম শেষ, একদম সহজ হিসাব, এটাকে বলবে। এবার চলে আসো, কিছু পার্থক্য দেখবো আমরা সমাসের, কিছু পার্থক্য দেখবো। ওই যে প্রথমে বলেছিলাম না যে বিভক্তি থাকতেছে, এটা হচ্ছে দ্বিগু সমাস, সংখ্যা থাকতেছে, এই পার্থক্যগুলো একটু দেখবো। দেখো নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুব্রীহি সমাস, ভালো করে দেখো। সমস্ত পদে বিশেষণ থাকবে, কিন্তু বলতেছে সমস্ত পদে বিশেষ্য থাকবে এবং সেই অর্থ প্রকাশ করলে সেটাকে নয় বহুব্রীহি। দেখো, এবং লাস্টের একটা অংশটা একটু আগে পড়ায় দেই আমি, বলতেছে এটা দ্বারা নয় অর্থ প্রকাশ করলে তৎপুরুষ, নেই অর্থ প্রকাশ করলে বহুব্রীহি। ভালো করে দেখো, যেমন নয় আচার, অনাচার, এটা সমস্ত পদে বিশেষণ, অনাচার আমার একটা বিশেষণ বোঝাচ্ছে, তাই না? এবার আসো নয় ক্ষত, অক্ষত, নয় বিশ্বাস, অবিশ্বাস। আমি কিন্তু বহুব্রীহি সমাসের আগেই বলেছি তৃতীয় একটা অর্থ প্রধান হচ্ছে, তৃতীয় একটা অর্থ কিন্তু প্রধান হলে আমরা বুঝে যাচ্ছি আসলে যে এটা নয় বহুব্রীহি না নয় তৎপুরুষ। তারপরও আমি ক্লাসিফিকেশনটা দেখো, নেই অরিস যার বেঅরিস, এখানে বলতেছে যে বিশেষ্য থাকবে, বিশেষ্য বোঝাইলেই কিন্তু আবার নেগেটিভ অর্থ প্রকাশ করলেই সেটাকে কি বলবে, নয় বহুব্রীহি। যেমন নেই ভুল যার নির্ভুল, অর্থাৎ নেই অর্থ প্রকাশ করেছে আর একটা নয় অর্থ প্রকাশ করেছে। একটা যদি বিশেষণ থাকবে, একটা বিশেষ্য থাকবে, একদম সহজ হিসাব। বিশেষণ থাকলেই নয় তৎপুরুষ, বিশেষ্য থাকলেই সেটা নয় বহুব্রীহি, অর্থাৎ নয় অর্থ প্রকাশ করবে হচ্ছে তো নয় তৎপুরুষে, নেই অর্থ প্রকাশ করবে বহুব্রীহিতে, একদম সহজ হিসাব। নেক্সট চলে যায় দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো ওই যে আমি বলেছিলাম সংখ্যা থাকলেই দ্বিগু হয় পূর্ব পদে, কিন্তু এই যে বহুব্রীহি সমাসের একটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ভালো করে দেখো, বলতেছে সংখ্যা থাকবে, এটা ভালো করে দেখো, সংখ্যা থাকবে প্লাস বিশেষ্য থাকবে, সমাহার, সমষ্টি বা মিলন থাকবে, সমস্ত পদ বিশেষ্য। সমস্ত পদ যদি বিশেষ্য হয়, অর্থাৎ এই যে সমস্ত পদ যদি বিশেষ্য হয় তাহলে সেটা দ্বিগু, বলতেছে সমস্ত পদ বিশেষণ হলে সমস্ত পদ কি থাকবে, সমস্ত পদ কি থাকবে, বিশেষণ হবে, সমস্ত পদ দ্বারা বিশেষণ বোঝাবে। সমস্ত পদ বিশেষণ হইলে সংখ্যাবাচক বহুব্রীহি, আর সমস্ত পদ বিশেষ্য হইলে দ্বিগু। এবং বলতেছে পূর্ব পদের সংখ্যা, অবশ্যই সংখ্যা। এই দেখো চৌরাস্তা, চৌরাস্তা বলতে একটা রাস্তা, এই চৌরাস্তা এটা নিজে একটা বিশেষ্যের কাজ করেছে, চৌরাস্তায় দাঁড়িয়ে আছি, চৌরাস্তা একটা বিশেষ্য। বলতেছে কি চৌচালা, এই চৌচালা কি বলতেছে, চৌচালা বলতে একটা ঘরকে ইন্ডিকেট করতেছে না, অর্থাৎ চৌচালা ঘর, অর্থাৎ চৌচালা একটা বিশেষণের কাজ করেছে। সুতরাং এইটা ঠিক একই রকম ভাবে 10 গজি, 4 হাতি, তে পায়া, দশানন, এইগুলা দ্বারা কি বোঝাচ্ছে, বিশেষণের কাজ করতেছে। ঠিক একই রকম ভাবে তেপান্তর, শতাব্দী, তে কাল, ত্রিফলা, এগুলো সবকিছু দ্বারা কি বোঝাচ্ছে, একটা বিশেষ্যকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ যখনই তোমাকে দ্বারা তুমি দেখবা যে একটা সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দের আমি তৃতীয় পদ দ্বারা একবার প্রথমে আলাদা করে ফেলতেছি যে তৃতীয় একটা অর্থ প্রদান করতেছে, তৃতীয় একটা অর্থ প্রদান হচ্ছে, আবার সেটা যদি আবার দেখো বিশেষণের কাজ করতেছে তাহলে সেটাকে বলবা সংখ্যাবাচক বহুব্রীহি, আর যদি বিশেষের কাজ করে তাহলে সেটা দ্বিগু সমাস। একদম সহজ হিসাব। নেক্সট আমরা চলে যাব কর্মধারয় সমাসের প্রকারভেদ। আমরা কর্মধারয় সমাস চিনেছিলাম কিভাবে, পরপদের অর্থ প্রধান, তাই না? আমরা এটা বলেছিলাম না, পরপদের অর্থ প্রধান হবে। এবং আমি আরো একটা কথা বলেছিলাম যে সমাসে পরপদের অর্থ প্রধান এবং কোনো কিছুই যুক্ত হবে না, তখন সেটাকে কি বলবে, তখন সেটাকে বলবে হচ্ছে কর্মধারয় সমাস।
কর্মধারয় সমাস 4 প্রকার, মধ্যপদলোপী, উপমান, উপমিত আর রূপক। দেখো পদলোপী বলতে বলতেছে মাঝের ব্যাখ্যামূলক অংশটাকে লোপ পাবে। মাঝের যে একটা ব্যাখ্যামূলক অংশ থাকবে সেটা লোপ, ওটা বড় একটা অংশ, শুধু একটা পদ না কিন্তু বড় একটা অংশ থাকবে, সেটা লোপ। এবার বলতেছে সত্য তুলনা, বিষয়ের তুলনা বোঝায়, অর্থাৎ সমস্ত পদ যেটা থাকবে সে, ভালো করে তাকাও একটু, সমস্ত পদ পূর্ব ও পর, পূর্ব ও পর এই দুইটা পদ দ্বারা সত্য বোঝাবে। বলতেছে এবার আসো, পূর্ব ও পর এটা দ্বারা মিথ্যা বোঝাবে। এটা দ্বারা কি বোঝাবে? মিথ্যা বোঝাবে। যদি দেখো সত্য বোঝাচ্ছে তাহলে সমস্ত পদ দ্বারা সত্য বোঝাচ্ছে, তাহলে সেটা উপমান, এবং বলতেছে মিথ্যা বোঝাইলে সেটা উপমিত। উপমিত যেটা মিথ্যা তার ন্যায় শেষে, এবং যেটা সত্য তার ন্যায় মাঝে। লাস্টে বলতেছে দেখো রূপক, পূর্বপদ ধরা দেখা ছোঁয়া যাবে না। রূপ শব্দটি কি বসবে? মাঝে বসে। একদম সহজ হিসাব। আসো আমরা একটু উদাহরণে চলে যাই। যেমন আমি তোমাকে এখানে উদাহরণ নিচে অনেকগুলাই পাবো, তো আমি একটু এখানে দিয়ে যাই। আমি মূলত 3টার কথা যদি বলি, দেখো আমি যদি বলি বরফ শীতল, একটা শব্দ বললাম বরফ শীতল। আবার আমি যদি বলি একটা শব্দ বললাম নয়ন পদ্ম। আবার আমি একটা শব্দ বলি ভব নদী। দেখো এই 3টা সমাস এখানে আছে, উপমান, উপমিত, রূপক। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমি বলেছি পূর্বপদ পরপদ যদি সত্য হয়, অর্থাৎ এই দেখো বরফ আমার পূর্বপদ, শীতল আমার পরপদ। বরফ কেমন হয়? বরফ কি কখনো গরম হয়? বরফ সবসময় ঠান্ডা হয় না, শীতল হয় না। তাহলে এইটা কি একটা সত্য ঘটনা না? যখনই সত্য থাকবে তখন সেটা কি হবে? উপমান। এই যে উপমান। আবার বলতেছে দেখো, বলতেছে যদি পূর্বপদ পরপদ মিথ্যা হয় তাহলে সেটা উপমিত হয়। নয়ন মানে কি? চোখ। পদ্ম মানে কি? পদ্ম ফুল। চোখ কখনো পদ্ম ফুল হবে? আমি যদি বলি আমার চোখ নষ্ট হয়ে গেছে, চোখ উঠাই দিয়ে একটা পদ্ম ফুল বসাই দিলে হবে? চোখ আর পদ্ম এক হইতো? দুটা ডিফারেন্ট জিনিস না? এটা হচ্ছে কি ঘটনা তাহলে? মিথ্যা না? নয়ন কখনো পদ্ম হয় না, মিথ্যা থাকলে উপমিত। তারপরে দেখো আমি বলেছি পূর্বপদ ধরা দেখা ছোঁয়া যাবে না। নয়ন তো ধরা যায়, এই যে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়। আমি যদি বলি বরফ ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়। এই ভব মানে কি? চিন্তা ভাবনা, থিঙ্ক। এটা কি ধরা দেখা ছোঁয়া যাবে? এটা কি কখনো ধরা দেখা ছোঁয়া যায়? এটা কখনোই ধরা দেখা ছোঁয়া যায় না। সুতরাং এটা হচ্ছে রূপক। আমার কথা ক্লিয়ার কিনা? নেক্সট চলে আসো, আমরা কিছু উদাহরণে যাই। দেখো আমি প্রথমেই বললাম বরফ শীতল, সত্য না মিথ্যা? এটা একটা সত্য জিনিস না? তাহলে সত্য হইলে কি হয়? সত্য হইলে উপমান হয়। তোমরা উপমান। এবার আসো তুষার শুভ্র। তুষার কেমন হয়? আকাশ থেকে যে তুষার পড়ে, আমরা হয়তো সরাসরি দেখিনি, কিন্তু আমেরিকাতে, কানাডাতে পড়ে না? আকাশ থেকে যে তুষার পড়ে, সে তুষারটা কেমন হয়? সাদা হয় না কালো হয়? মনে করো মন খারাপ বলে কালো তুষার পড়বে, এমন কিছু আছে নাকি? কোনো কালে না, তুষার সবসময় সাদা হয়। সাদা হইলেই উপমান, কারণ সত্য। এবার আসো কুসুম মানে কি? ফুল কেমন হয়? সবসময় কোমল হয় না? ফুল একটা কোমল জিনিস, এটা একটা সত্য। অরুণ মানে সূর্য সবসময় রাঙায় হয়। স্বর্ণ কেমন হয়? স্বর্ণ সবসময় উজ্জ্বলই হয়, তাই না? এটা এই জন্য উপমান। বজ্র কঠোর হয়। আকাশ থেকে যে বজ্র পড়ে সেটা কি কখনো কি করতে পারে? সেটা কি কখনো রোম্যান্টিক ভাব তৈরি করতে পারে? না, বজ্র দেখার সাথে সাথে মনে করো ভয়তে পালায়া যায়। এটা কি সত্য ঘটনা? এটা উপমান। রক্ত সবসময় লাল, এটা অবশ্যই উপমান। বলতে নিম কেমন হয়? নিম কি কখনো মিষ্টি হয়? নিম গাছ, নিমের পাতা কেমন হয়? নিমের পাতা সবসময় তিতাই হয়, বা নিম তিতা হয়। নিমের মিষ্টি কোনোদিন খাও নাই মনে হয়, তাই না? হয়, সম্ভব না। নেক্সট আসো সিংহাসন। দেখো এখানে তুমি ন্যায় রূপ বা তুমি হচ্ছে কি করতে, সত্য মিথ্যা এসব কোনো কিছুই দিতে পারবা না। মাঝখানে একটা কি বসাইতে হবে? একটা অংশ বসাইতে হবে, একটা শব্দের অংশ, এবং সেটাকে তোমাকে লোপ পাইতে হবে। যেমন আমি যদি বলি সিংহাসন, তুমি কি এখানে বলতে পারবো সিংহ ন্যায় আসন, সিংহ রূপ আসন হবে? না, এখানে তোমাকে বলতে হবে সিংহ চিহ্নিত যে আসন। তাহলে মাঝখানে একটা বড় একটা অংশ চেঞ্জ হয়ে গেল না? অর্থাৎ এই জন্য এটাকে বলা হবে মধ্যপদ। এটাকে কি বলা হবে? মধ্যপদ। সাহিত্য
সভা, অর্থাৎ কি হচ্ছে সাহিত্য বিষয়ক সভা, মাঝখানে মধ্যে একটা পদ, এই জন্য এটাকে মধ্যপদ। ঘি ভাতেও মধ্যপদ, কারণ ঘি মাখানো ভাত। এবার ঘর জামাই, ঘরে থাকে বা ঘরে আশ্রিত যে জামাই, সেটাকেও মধ্যপদ। সিঁদুর রাখার কৌটা, সিঁদুর কৌটা, এটাও মধ্যপদ। বলছে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, সেটাকে কি বলা হবে? সেটা হচ্ছে কি পদ? সেটা হচ্ছে মধ্যপদ। এবার আসো দেখো সিংহ এবং পুরুষ, ভালো করে দেখো। সিংহ এবং পুরুষ, সিংহ কি কখনো পুরুষ হতে পারে? আমি কি পুরুষ? আমি কি কোনো অ্যাঙ্গেলে সিংহ নাকি? সিংহ না। অর্থাৎ পূর্বপদ পরপদের ভেতরে এটা কি বোঝাচ্ছে? একটা মিথ্যা বোঝাচ্ছে। মিথ্যা বুঝাইলে সেটা হয়ে যাবে উপমিত। বাহু কি কখনো লতা হতে পারে? বাহু লতা হতে পারে? বাহু কি লতা হতে পারে? তুমি মাঝখানে কি কোনো একটা পদ বসাইতে পারবা? বাহু বিষয়ক লতা, বাহুর দ্বারা নির্মিত লতা হবে না। অর্থাৎ তুমি মধ্যপদলোপী করতে পারবা না। যখনই মধ্যপদলোপী করতে পারবা না, তখন পূর্বপদ পরপদ নিয়ে একটা কি করতে হবে? সত্য মিথ্য বা তোমার ওই যে রূপকের সাথে মিলাইতে হবে। বাহু কি চোখে দেখা যায়? অবশ্যই দেখা যায়, তাহলে রূপক হচ্ছে না। বাহু আর লতা টোটালি ডিফারেন্ট একটা জিনিস, এই জন্য এটা হচ্ছে উপমিত। ফুল কি কখনো কুমারী হয়? ফুল কি কখনো নারী হওয়া সম্ভব? সত্য না মিথ্যা? এটা একটা মিথ্যা ঘটনা, এটা হচ্ছে উপমিত। নয়ন কি কখনো পদ্ম হইতে পারে? তোমার চোখ পদ্ম হবে না, সুতরাং এটা হচ্ছে উপমিত। এটাকে কি বলবে? উপমিত। দেখো অধর, অধর মানে ঠোঁট, পল্লব মানে কচি পাতা, ঠোঁট কি কখনো পাতা হয়? হয় না, এটাও উপমিত। ফুল কি কখনো কপি হইতে পারে? ফুল কি কখনো কপি হয় না, সুতরাং এটাও উপমিত। আম কি কখনো সন্দেশ হয়? মনে করো কোনো কারণে আম গাছের ভেতরে ঝুলতেছে, তুমি কি দেখতেছো সন্দেশ ঝুলতেছে? এমন কি হবে? এটা হবে না, অর্থাৎ মিথ্যা, উপমিত। এবার আসো হৃদয় আর আকাশ। হৃদয় আকাশ, হৃদয় কি চোখে দেখা যায়? হৃদয় কি চোখে কখনো দেখতে পারবা তুমি? যদি বন্ধু হৃদয় হয় আলাদা বিষয়, আমার একটা বন্ধু আছে তার নাম হৃদয়, ওই হিসাবে বলি নাই, বন্ধু বলতে না, এখানে হৃদয় চোখে দেখা যায় না, সুতরাং এটা হচ্ছে রূপক। আমি প্রথমেই বলেছি পূর্বপদ ধরা, দেখা, ছোঁয়া না গেলে সেটা রূপক হয়। প্রাণ কি চোখে দেখা যায়? যায় না, এটাকে কি বলতে হবে? রূপক। জীবন কি চোখে দেখা যায়? ঠিক একই রকম ভাবে রূপক। জ্ঞান কি চোখে দেখা যাবে? জ্ঞান দেখা যাবে না, কি হবে? রূপক। ভালো করে দেখো, ভব নদী, ভব কি চোখে দেখা যায়? না, এটাও রূপক। বিষাদ সিন্ধু, বিষাদ মানে কষ্ট দুঃখ, এটা কি চোখে দেখা যায়? যায় না, এটাও রূপক। মন কি চোখে দেখা যায়? যায় না, এটাও রূপক। ক্রোধ মানে রাগ, চোখে দেখা যায় না, এটাও রূপক। সুতরাং আমি তোমাদেরকে বলি, যদি পূর্বপদ ধরা দেখা ছোঁয়া না যায় তাহলে সেটা রূপক। যদি পূর্বপদ পরপদ মিথ্যা হয় তাহলে সেটা উপমিত। যদি পূর্বপদ পরপদ সত্য হয় তাহলে সেটা উপমান। এবং দেখতেছো পূর্বপদ পরপদের মধ্যে একটা মিল বোঝাইতে গেলে মাঝখানে একটা শব্দ বা কতগুলা শব্দ সমষ্টির প্রয়োজন হচ্ছে, তখন সেটা মধ্যপদলোপী। একদম সহজ হিসাব কর্মধারয় সমাসের। এখন আসো আমরা তৎপুরুষ সমাসটাকে একটু দেখি। তৎপুরুষ সমাসে আমি বলেছিলাম বিভক্তি লোপে যে সমাস হয়, তাহলে তখন সেটা কি কি বলা হয়? তৎপুরুষ সমাস বলা হয়। ভালো করে দেখো, তৎপুরুষ সমাস 9 প্রকার। বিভক্তি আমরা জানি, বিভক্তি লোপে যে সমাস হয়, বিভক্তি হচ্ছে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, তাই না? কিন্তু আমাদের প্রথমা বিভক্তি দ্বারা কোনো সমাস হয়নি, এই জন্য ওটা বাদ। আমরা চলে যাব দ্বিতীয়া থেকে। দেখো দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস কে এবং রে থাকবে, যেমন বউকে দেখা, বউ দেখা, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়াতে থাকবে দ্বারা দিয়া কর্তৃক, ঝাঁটা দিয়ে পেটা, ঝাঁটা পেটা, তৃতীয়া তৎপুরুষ। চতুর্থীতে কে রে জন্য থাকলে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এটা হচ্ছে চতুর্থী। অর্থাৎ কে রে জন্য থাকবে নিমিত্তার্থ বোঝাবে, এবং কি বোঝাবে? বিনাশার্থ বোঝাবে, চতুর্থী হবে। পঞ্চমী হতে থেকে চেয়ে থাকলেই সেটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ। একদম সহজ হিসাব, যেমন জেল থেকে পালানো, এই যে থেকে আছে, সুতরাং এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক একই রকম ভাবে ষষ্ঠীতে যদি যাও র এর, যেমন মামার বাড়ি, মামা বাড়ি, র লোপ পেয়েছে, সুতরাং এটা হচ্ছে ষষ্ঠী। সপ্তমীতে আসো এ অন্তস্থ তে বাক্সে বন্দি, বাক্সে বন্দি, অর্থাৎ এ বিভক্তি লোপ পেয়েছে। এবার আসো উপপদ তৎপুরুষ সমাস। ভালো করে দেখো, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস।
ঠিক আছে, অর্থাৎ তৎপুরুষ সমাসটা কি হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদটা কি একটু দেখো, ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল কাকে বলা হয়, যেমন একটা করা একটা শব্দ, এটাকে যদি তুমি ভাঙো কর প্লাস আ, এইটাই হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু বলতে হবে। বলতে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যোগ গঠিত হয়ে তাকে কৃদন্ত পদ বলে। যেমন পকেট মারে, যে এই যে কৃত প্রত্যয়ের সাথে যুক্ত হয়েছে, এই যে মার যোগ এ কৃদন্ত পদ, যদি এমন কৃদন্ত পদ থাকে তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে উপপদ তৎপুরুষ সমাস। যেমন ছেলে ধরে, যে ছেলে ধরা, জলে চরে যা জলচর, যে চরে ধরে করে, এইগুলাকে কি বলা হবে, থাকলেই সেটা উপপদ তৎপুরুষ। নয় তৎপুরুষ, আগেই বলেছি নয় ক্ষত অক্ষত, অর্থাৎ এখানে বলেছি কি হবে, নয় অর্থ প্রকাশ করবে এবং সেটা দ্বারা এটা অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করলে তখন সেটাকে কি বলতে হবে, নয় তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ, মনে আছে অলুক তৎপুরুষের কথা? বলো তো অলুক তৎপুরুষ সমাসটা কি? পূর্ব পদে বিভক্তি লোপ পাবে। পূর্ব পদের বিভক্তি লোপ পাবে না, পূর্ব পদের বিভক্তি থাকবে। যদি পূর্ব পদের বিভক্তি থাকে তাহলে সেটা অলুক তৎপুরুষ সমাস। যেমন মায়ের দোয়া, মায়ের দোয়া, এই দেখো এর যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে এটাও সমস্ত পদেও এর আছে, অর্থাৎ ব্যাস বাক্যেও এর আছে, সমস্ত পদেরও এর আছে। তোমার মায়ের দোয়াকে কি মা দোয়া করা যাবে? করা যাবে না, অর্থ হবে না। মায়ের দোয়াকে মায়ের দোয়াই করতে হবে। যদি এমন থাকে তাহলে সেটা অলুক তৎপুরুষ সমাস। আমার কথা ক্লিয়ার কিনা? নেক্সট চলে যায়, দেখো নিত্য সমাস। আমরা এর আগে যে সমাসগুলা পড়েছি, ওই যে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, প্রাদি, অব্যয়ীভাব, বহুব্রীহি পড়েছি না? এই যে সমাসগুলা পড়েছি, এই সমাসগুলা বাদেও আর একটা সমাস আছে যেটাকে আমরা বলি নিত্য সমাস। চেনার উপায় খুবই সোজা। যেমন অন্তর এবং মাত্র বলতেছে, দেখো যদি সমস্ত পদে অন্তর থাকে, এই যে সমস্ত পদে অন্তর আছে, তাহলে ব্যাস বাক্যে কি হবে, অন্য হবে। অর্থাৎ এটা সমস্ত পদ, সমস্ত পদে কি থাকবে, আমি যদি বলি সমস্ত পদ কি থাকবে, সমস্ত পদে দেখো সমস্ত পদে অন্তর থাকবে। অর্থাৎ এটাও যদি সমস্ত পদে যদি অন্তর থাকে তাহলে এই যে ব্যাস বাক্যে, এই যে ব্যাস বাক্যে অন্য হবে। ঠিক একই রকম ভাবে এই যে সমস্ত পদ, এই যে সমস্ত পদে কি থাকবে, মাত্র থাকবে, তাহলে কেবল হবে ব্যাস বাক্যে। এই যে ব্যাস বাক্যে কি থাকবে, ব্যাস বাক্যে কেবল হবে। যেমন আমি যদি বলি দেখো দেশান্তর, কি হয়ে যাবে তাহলে, অন্য দেশ। আমি বলেছি কেবল থাকলে, সরি মাত্র থাকলে ব্যাস বাক্যে কি হবে, কেবল হবে। যেমন মাত্র আছে সমস্ত পদে, তাহলে কি আছে, দেখা মাত্র কি হবে, কেবল দেখা। আমি যদি বলি দেশান্তর, অন্য দেশ, অন্তর আছে, অন্য হয়ে গেছে। তাহলে আমি যদি তোমাকে এখন বলি রূপান্তর, বলো তো কি হবে। তারপরে আবার আমি যদি বলি দেখা মাত্র, এখানে আছে, আমি যদি বলি বলা মাত্র একটা শব্দ, তাহলে কি হচ্ছে, আমি বলেছি অন্তর থাকলে কি হবে, অন্য হবে, তাহলে রূপান্তরে কি হবে, অন্য রূপ, নাকি অন্য রূপ। আবার বলতেছে মাত্র থাকলে কি হবে, কেবল হবে, তাহলে আচ্ছা মাত্র বলো, উঠায় দাও, তাহলে উঠায় দিলে হচ্ছে কি, কেবল বলা। মাত্র বলতে কি হচ্ছে, কেবল বলা। অর্থাৎ একটা জিনিস শুধু মনে রাখবা, সমস্ত পদে যদি মাত্র থাকে তাহলে ব্যাস বাক্যে কেবল হবে, সমস্ত পদে যদি অন্তর থাকে ব্যাস বাক্যে অন্য হবে। দেখো কিছু ব্যতিক্রম আছে, আমরা একটু দেখাবো। এই যে ঠিক একই রকম ভাবে দেশান্তর, অন্য দেশ, গৃহান্তর, অন্য গৃহ, গ্রামান্তর, অন্য গ্রাম, রূপান্তর, অন্য রূপ। কারণ অন্তর থাকলে অন্য হয়, যেমন অন্য, এই যে রূপ, তাই না? একই রকম ভাবে অন্য গ্রাম, একদম সহজ হিসাব। গৃহান্তর, অন্য গৃহ, অন্য এই যে গৃহ, দেশান্তর, অন্য দেশ, একদম সহজ না? অন্তর থাকলে এমন। তারপর দেখো নাম মাত্র, না মাত্র থাকলে আমি বলেছি কেবল, তাহলে কি, কেবল নাম, এমন হবে কেবল নাম। তাহলে জল মাত্র, জল মাত্র, জল মাত্র থাকলে কি বলেছি, এই দেখো মাত্র থাকলে কেবল, কেবল জল, তাই না? এভাবে বলবো আমরা। তারপর আবার আসো দর্শন মাত্র, কেবল দর্শন, তাই না? কেবল দর্শন। দেখো শোনা মাত্র কি হচ্ছে, কেবল শোনা, একদম সহজ হিসাব। কেবল বলা, মাত্র থাকলে হয় কেবল বলা, তাই না? একদম সহজ। মাত্র থাকলে কি হয়, মাত্র থাকলে কেবল হয়, আর অন্তর থাকলে অন্য হয়। কিন্তু আছে কিছু আছে যে এছাড়া অন্য কিছু নিত্য সমাস আছে, যেমন মানুষগুলো,
অনেক মানুষ, এটাও নিত্য সমাস। এগুলো একটু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। গ্রাম শুদ্ধ, সমস্ত গ্রাম, আমরা, তুমি, আমিও, সে, মনে থাকবে 99, 2 ও 90, কাল সাপ, কাল তুল্য সাপ। অর্থাৎ এই কয়েকটা তোমাকে একটু মুখস্থ করে ফেলতে হবে, তাছাড়া অন্তর এবং মাত্র দ্বারা বাকি কাজ করা যায়। এবার আসো দেখো আরো আছে এই কাউশন, অর্থাৎ এইগুলাকে একটু ব্যতিক্রম, যেমন অতি মাত্র, মাত্র আর যথা মাত্র, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই দুইটা বাদে মাত্রযুক্ত শব্দই নিত্য সমাস, অর্থাৎ মাত্র থাকলেই কি থাকবে, সেটা নিত্য সমাস হবে, শুধু এই দুইটা বাদে, অতিমাত্র এবং যথামাত্র, এই দুইটা অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? এবং আছে দেখো এখানে একটা ব্যতিক্রম একটা জিনিস আছে, আমরা যেটাকে বলি অপপ্রয়োগ করি, এটা করা যাবে না। যেমন শুধুমাত্র বলে কোনো শব্দ হবে না এবং কেবলমাত্র বলে কোনো শব্দ নাই, কিন্তু আমরা ব্যবহার করি শুধুমাত্র, বন্ধু তোর সাথে বলছি, কথাটা অন্য কাউকে বলিস না। এই যে শুধুমাত্র বলে কোনো শব্দ নাই, কেবলমাত্র শুধু তোকেই জানালাম, এই যে এইগুলো কোনো শব্দ নাই। হয় তোমাকে শুধু ব্যবহার করতে হবে, অথবা মাত্র, অথবা কেবল, অথবা মাত্র। ঠিক আছে? অর্থাৎ যদি তুমি এইগুলা বলতে পারো, অর্থাৎ কেবল হবে, নাই মাত্র হবে, নাই শুধু, নাই মাত্র হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল সমাসটা ছিল। আমি তোমাদেরকে সমাসটার একটা ওভারভিউ দিয়ে যাচ্ছে, ভালো করে দেখো। বলতেছে দ্বন্দ্ব সমাস, দুইটা পদই প্রধান, অব্যয়ীভাব সমাস শুধু পূর্বপদ প্রধান, বহুব্রীহি সমাসের তৃতীয় পদ প্রধান, কর্মধারয় সমাসের পরপদ প্রধান। এই পরপদ প্রধান, পরপদ প্রধান, এটা কি বলতেছে, পরপদ প্রধান। নিত্য সমাসে মাত্র এবং কেবল, তাই তো, মাত্র এবং অন্তর। বহুব্রীহি সমাসের আমাদের প্রকারভেদগুলা দেখলাম, কর্মধারয় সমাসেরও প্রকারভেদগুলা দেখলাম, এবং টেকনিক আছে দ্বিতীয়া থেকে শুরু করে অলুক তৎপুরুষ, অর্থাৎ 9 প্রকার সমাস, তৎপুরুষ সমাস এখানে আছে। তাহলে সমাস যদি তুমি দেখতে চাও, অর্থাৎ এইটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বুঝতে পারো, একদম টোটাল সমাসটা তোমার ক্যাপচার হয়ে যাবে। এইটাই হচ্ছে সমাসের আদ্যপন্ত এবং সবচাইতে সহজ নিয়মের সমাস, এর উপরে আর সমাস শিখতে পারবা না। ঠিক আছে? সবাই ভালো থাকো।